আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার দেশ টপ নিউজ। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাড়িতে ঢুকে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা। খেলোয়াড় তৈরিতে নতুন কুড়ি স্পোর্টস চালু করতে চাই বললেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ। আইসিইউ না পেয়ে 14 দিনে 44 শিশুর মৃত্যু। দেশে জ্বালানি তেল নিয়ে এলো আরও এক জাহাজ। এবার পুরো খবর। বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার বিকেল 4টার পর উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন। নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। পুলিশ ও স্বজনরা জানান, বিকেল 4টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় 3টি মোটরসাইকেলে 6 যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়িতে প্রবেশ করে এবং প্রশাসনের লোক পরিচয় দিয়ে হামজাকে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং বাড়ির পাশের খালে পড়ে যান। তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। আমির হামজা 2 মাস আগে তন্নি আক্তার নামের খুলনার এক কলেজ ছাত্রীকে বিয়ে করেছিলেন। তিনি পরিবার নিয়ে খুলনায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি শিবপুরে এসেছিলেন। দেশের ক্রীড়াঙ্গনে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে নতুন কুড়ি স্পোর্টস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল ও বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই। আজ বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের সময়ও আমাদের দলীয় ইশতেহারে বলেছি, বাংলাদেশের ক্রীড়া জগতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই, খেলাকে পেশাদার রূপ দিতে চাই। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠান ছিল এখানে নতুন কুড়ি স্পোর্টসও চালু করতে চাই। এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার অ্যাডভোকেট নেয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়, ঘটনাটি আপাত দৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহন সংশ্লিষ্টদের কোনো অবহেলা বা গাফলতি ছিল কিনা তার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি। উল্লেখ্য, বুধবার বিকেল 5:15টার দিকে দৌলদিয়া ঘাটের 3 নম্বর পল্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী রাজবাড়ী রুটের সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইসিইউ এর অপেক্ষায় থেকে 2 সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 44 শিশু মারা গেছে বলে জানিয়েছেন হাসপাতালের আইসিইউ প্রধান ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল। তিনি জানান, মার্চ মাসের 10 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এসব শিশু আইসিইউতে ভর্তির সুযোগ না পেয়ে মারা যায়। তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 40 বেডের একটি আইসিইউ ওয়ার্ড রয়েছে। এর মধ্যে 12টি বেড প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য, 16টি বেড জেরিয়াস্টিক ও 12টি বেড শিশুদের জন্য নির্ধারিত।
এই 12টি বেড আবার অনুমোদনহীন, হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় চালু করা হয়েছে। তিনি জানান, রংপুর ও খুলনা বিভাগের কোনো হাসপাতালে শিশুদের আইসিইউ ওয়ার্ড না থাকায় সেসব জায়গা থেকে সিরিয়াস রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তির জন্য রেফার করেন চিকিৎসকরা। ফলে আইসিইউ ওয়ার্ডে সবসময় বাড়তি চাপ লেগেই থাকে। 12টি বেডের জন্য প্রতিদিন 30 থেকে 40 জন রোগী সিরিয়ালে থাকে। আজও 48 নম্বর পর্যন্ত রোগী আইসিইউতে ভর্তির জন্য সিরিয়ালে ছিল। আইসিইউতে ভর্তির জন্য অপেক্ষমান সব রোগী সংকটাপন্ন অবস্থায় থাকে। ফলে কাউকে বাদ দিয়ে আগে সিরিয়াল দেওয়ার সুযোগ নেই। আইসিইউ সুবিধা না পেয়ে ভর্তির জন্য অপেক্ষমান এসব রোগীদের মধ্যে থেকেই প্রতিদিন শিশু মারা যাচ্ছে। জ্বালানি সরবরাহ পরিস্থিতি চাপের মধ্যেই 10,000 টন ডিজেল ও 20,000 টন জেট ফুয়েল নিয়ে একটি জাহাজ আজ বৃহস্পতিবার দেশে পৌঁছেছে। ইউনিপেক নামের চীনের একটি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী এমটি গ্রান কুভা নামের একটি জাহাজে এই জ্বালানি সরবরাহ করেছে। সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহ সূচিতে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন এই চালান কিছুটা স্বস্তি দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্র জানায়, জাহাজে আনা ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে। অন্যদিকে জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও সরবরাহে বিলম্বের কারণে জ্বালানি ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। এ মাসে তেল নিয়ে 17টি জাহাজ দেশে আসার কথা ছিল। এর আগে এসেছে 8টি জাহাজ, আজ এলো আরও একটি। 6টি জাহাজের সূচি অনিশ্চিত। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।